রাজধানীর রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নবগঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের সাংগঠনিক কার্যক্রম শুরু করবে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, নতুন ছাত্র সংগঠনের নেতারা কখন রায়ের বাজারে যাবেন, কি কি কর্মসূচি রয়েছে আজকে তাদের? নতুন যে ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেই সংগঠনের নেতারা কিন্তু এখনো আসেননি এবং তবে কথা রয়েছে 11টায় যে ডাকসু ভবন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই ডাকসু ভবনের সামনে থেকে তারা রায়েরবাজারের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে যে শহীদদের কবর দেওয়া হয়েছে, জুলাই শহীদদের, তাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে যাত্রা শুরু করার কথা। এবং আপনি জানেন যে গতকালই কিন্তু এই যে একটি নতুন জাতীয় দলের আত্মপ্রকাশ ঘটে এবং জাতীয় নাগরিক পার্টি, সেই নাগরিক পার্টিরই কিন্তু ছাত্র সংসদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এবং আমরা 2 দিন আগে দেখেছিলাম যে এই গণতান্ত্রিক ছাত্র সংসদের কিন্তু কমিটি দেওয়া হয়েছিল এবং এই কমিটি ঘিরে কিন্তু আমরা এখানে ছোটোখাটো ঘটনার হাতাহাতির ঘটনা দেখেছিলাম। এরপরে কিন্তু কয়েক দফায় পাল্টা কর্মসূচিও দিয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কমিটিতে তাদের অন্তর্ভুক্তি না থাকায়। পরবর্তীতে কিন্তু তা আবার মিটমাট করে কিন্তু পরে আবারও কিন্তু কমিটি দেওয়া হয় এবং সেই কমিটিতে কিন্তু সকলের সমন্বয়ে একটি কমিটি করা হয় এবং সেই কমিটির যে যাত্রা তা কিন্তু আজকেই শুরু হবে এবং আজকে এই শুরুর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের যে ছাত্রদের সংগঠন, সেই সংগঠনও কিন্তু আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। এবং আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটা বলেছেন যে নতুন ছাত্র সংসদ যে ছাত্রদের সংগঠন, তাদের মূল লক্ষ্য হবে বিশ্ববিদ্যালয়গুলোতে শান্তি প্রতিষ্ঠা, ছাত্রছাত্রীদের মধ্যে সমন্বয় করা এবং তারা যাতে একটি সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়তে পারেন সেই লক্ষ্যে কাজ করবে বলে জানিয়েছিলেন। এবং সেই লক্ষ্যে কাজ করার কথা জানিয়ে কিন্তু ইতোমধ্যে কিন্তু আমরা দেখেছি যে কমিটিও দেওয়া হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সহই কিন্তু কমিটি দেওয়া হয়েছে এবং এই কমিটি হয়তো আজ আরও কয়েক বর্ধিত করা হবে অদূর ভবিষ্যতে। তবে এখন পর্যন্ত যারা আছেন তারাই কিন্তু আজকে রায়েরবাজারে যাবেন এবং রায়েরবাজারে যে কবর জিয়ারত, সেই কবর জিয়ারতের মধ্য দিয়ে কিন্তু তাদের যাত্রা শুরু হবে। এবং আমরা গতকালকে কিন্তু দেখেছি তাদের মূল রাজনৈতিক সংগঠন যেটি জাতীয় নাগরিক পার্টি, তার কিন্তু আত্মপ্রকাশ ঘটে ঢাকা জাতীয় সংসদের সামনে এবং সেই আত্মপ্রকাশের পর কিন্তু বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দলের আবির্ভাব হয় এবং হয়তো সেই নাগরিক পার্টিও কিন্তু এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য যে নিবন্ধনের ব্যাপারগুলো আছে সেইগুলোর জন্য কিন্তু তারা এখন লড়াই করবে এবং তাদের জন্য আবেদন করা হবে এবং তাদের এই ছাত্র সংসদও কিন্তু আজ থেকে কাজ শুরু করবে এবং কাজ শুরুর মধ্য দিয়ে বাংলাদেশের নতুন রাজনৈতিক ধারা সৃষ্টির জন্য তারা কাজ করবে বলে আমাদেরকে জানিয়েছিলেন। এবং সেই নতুন রাজনৈতিক ধারা সৃষ্টির লক্ষ্যে যা যা করণীয় তা করবে এবং ছাত্রদের মধ্যে যেন কোনো ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী যেন ঢুকতে না পারে, চাঁদাবাজ সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়তে এই নতুন ছাত্র সংসদ কাজ। মাইনুল, আপনার কাছ থেকে এ সম্পর্কে জেনে নিচ্ছিলাম, ধন্যবাদ সবশেষ খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাংগঠনিক কার্যক্রমের খবর জানছিলাম সহকর্মী মাইনুল মারুফের কাছ থেকে। শুরু হলো স্বাধীনতার মাস অগ্নিঝরা মার্চ। 1971 সালে এ মাসেই শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। বাঙালি জাতি হাজার বছরের শৃঙ্খল থেকে মুক্তির লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ে রণাঙ্গনে। 1971 সালের 1 মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান রেডিওতে ভাষণের মাধ্যমে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন। সাথে সাথে মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে, সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। ঢাকা স্টেডিয়ামে চলমান আন্তর্জাতিক একাদশ এবং বিসিসিপির মধ্যকার ক্রিকেট ম্যাচটি বন্ধ হয়ে যায়। স্টেডিয়ামের দর্শকরা রাস্তায় নেমে আসেন। মিছিলের নগরীতে পরিণত হয় ঢাকা। বন্ধ হয়ে যায় বিমান চলাচল। কেবল বেসরকারি নয়, সরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীরা রাস্তায় নেমে আসেন। ছাত্ররা প্রথমবারের মতো স্লোগান দেন, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো।
চাকরি স্থায়ীকরণ ও ঠিকাদারি প্রথা বাতিলের দাবিতে সড়ক অবরোধের পর এবার আমরণ অনশনে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা। এক দফা দাবি না মানা পর্যন্ত ঘরে না ফেরার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। আন্দোলনকারীরা বলছেন আগামী রোববারের মধ্যে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসবে। শফিকুল হকের প্রতিবেদন। সারাদিনের ব্যস্ততা শেষে নগরবাসী যখন গভীর ঘুমে, তখনও রাস্তার ধারে কর্মক্ষেত্র সুরক্ষার দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এসব মানুষ। তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় শতাধিক আউটসোর্সিং কর্মী। অনেকদিন ধরেই সকল সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ঠিকাদারি প্রথা বাতিল করে আউটসোর্সিং, দৈনিক মজুরিভিত্তিক ও প্রকল্পে কর্মরতদের আত্মীকরণ, বিনা কারণে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও বকেয়া বেতনের দাবি নিয়ে আন্দোলন করে আসছেন। ঠিকাদার আমাদের বেতন চুষে, আমাদের বেতন 3 ভাগের 1 অংশ দেয়, আর 2 ভাগ বেতন তারা ওদিক থেকে নিয়ে নেয়। প্রত্যেকটা ডিভিশনে ঠিকাদারকে ৬৬,০০০ টাকা দেওয়া হয় প্রতি মাসে। ওই টাকার কোনো কিছুই আমরা পাই না। আমরা ঠিকাদার চাই না, ঠিকাদার বাতিল চাই। তারপর দাবি চাকরি স্থায়ীকরণ চাই এবং আমাদের কারো চাকরি নেই, এই চাকরি পুনর্বহাল চাই। প্রধান উপদেষ্টা বরাবর আমাদের স্মারকলিপি দেওয়া হয়েছে অলরেডি। উনি আমাদের বিগত 6 মাস আগে উনি আশ্বস্ত করছিল। আউটসোর্সিং কর্মচারী পরিষদের ব্যানারে টানা 7 দিন ধরে তাদের এই কর্মসূচি চলছে। রাস্তা অবরোধে সম্মুখীন হয়েছেন পুলিশি বাধার, অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছেন অনেকে। তবে দাবি আদায় না করে এবার ঘরে ফিরতে চান না তারা। আমরা চাই না এই সরকার কোনোভাবেই বিব্রত হোক এবং আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান তার কার্যক্রমে ব্যাঘাত ঘটুক, এটা আমরা কখনো চাই না। ফলে আমরা চাই যে দ্রুত এই বিষয়টা সমাধান যদি না করা হয় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে। রোববারে প্রত্যেকে আরো কঠোর আন্দোলনে যাব, প্লাস আরো কঠিনভাবে অনশন করব এবং সরকারকে আমাদের দাবি মানতে হবে, কারণ আমাদের দাবি যুক্তিক। গণ আন্দোলনে আওয়ামী সরকার পতনের পর থেকেই বিভিন্ন কর্মসূচি পালন করেছেন আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। এর আগেও প্রেস ক্লাব, শাহবাগ সহ বিভিন্ন জায়গায় অবরোধ করে দাবি দেওয়া তুলে ধরেছেন। শফিকুল হক, ৭১, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ শনিবার ১ মার্চ। বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এই ভর্তিযুদ্ধ। এবার চবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 3টি বিভাগীয় শহরে: চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী। 4টি ইউনিট ও 2টি উপ ইউনিটে মোট ৪,৯২৬টি আসনের বিপরীতে আবেদন করে ২,৭১,২৩৯ জন শিক্ষার্থী। প্রতিটি আসনের জন্য গড়ে লড়ছে ৫৫ জন। ভর্তি পরীক্ষা কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ২৩,০৯৭ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে ৬৬,১৮০ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৯,৮০৪ জন পরীক্ষার্থী অংশ নেবে। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে দুপুর ২টায় শেষ হবে। এর আগে সকাল ১০টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে এবছরের ভর্তি কার্যক্রম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বিষয়ে জানবো আরও। আমাদের সাথে সেখান থেকে সহকর্মী মাহফুজ আহমেদ শুভ্র যুক্ত হচ্ছেন। শুভ্র, চট্টগ্রামে মোট কয়টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে, আর পরীক্ষা কেন্দ্রগুলোতে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা দেখছেন? পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের যাতায়াত বা অন্য কোনো অসুবিধার কথা কি অভিযোগ পেয়েছেন? অদিতি যেমনটি বলছিলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আজ। এ ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদের যেই পরীক্ষা সেটি কিন্তু আজকে শুরু হয়েছে এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে ১১টার মধ্যে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে এবং তারা কিন্তু ইতিমধ্যে হলে প্রবেশ করা শুরু করেছে এবং হলে প্রবেশ করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে যে পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তা বলয় কিন্তু তারা অনেক বাড়িয়েছে। পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং বিশ্ববিদ্যালয়ের যেই নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা কিন্তু বাড়ানো হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এটিও জানিয়েছে যে নির্ধারিত
সময়ই পরীক্ষা শুরু হবে এবং 12টা থেকে পরীক্ষা শুরু হয়, 1টা পর্যন্ত পরীক্ষা চলবে এবং 11:55 দিকে ওএমআর শিটে তারা কিন্তু পরীক্ষার্থীদের হাতে পৌঁছাবে। এখন যদি বলি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে যে যাতায়াত ব্যবস্থার জন্য কিন্তু নির্ধারিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো নগর থেকে দূরে হওয়ার কারণে শাটল ট্রেনের যাতায়াত ব্যবস্থা, তো শাটল ট্রেনের কিন্তু শিডিউলও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বাড়িয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কথা কিন্তু আমরা শুনিনি এবং স্বাভাবিকভাবেই কিন্তু ভর্তি পরীক্ষা চলছে। প্রায় আপনি যেমনটি বলেছিলেন যে এবছর ভর্তি পরীক্ষা যে ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রায় প্রতিটি আসনের জন্য 89 জন শিক্ষার্থী কিন্তু লড়ছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ। অদিতি। শুভ্র, ধন্যবাদ যুক্ত হয়ে সবশেষ খবর জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে সহকর্মী মাহফুজ আহমেদ শুভ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার খবর নিয়ে যুক্ত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মোহাম্মদ আলামিন নামে এক যুবক নিহত হয়েছেন। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান, শুক্রবার রাতে আলামিন পুটিয়া সীমান্তের কাঁটাতারের ওপারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এই সময় বিএসএফ তাকে চোরাকারবারি সন্দেহে গুলি করে। এতে আলামিন গুরুতর আহত হয়। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তার মরদেহ এখনো হস্তান্তর করা হয়নি। শরীয়তপুরে গণপিটুনিতে মারা গেছে 2 ডাকাত, আহত হয়েছে আরও 6 ডাকাত, যাদের 5 জনকে রাতে এবং 1 জনকে সকালে ধরা হয়। এর আগে ডাকাতের গুলিতে গুরুতর জখম হয়ে হাসপাতালে নেওয়া হয়েছে 3 এলাকাবাসীকে। এই ঘটনায় ডাকাত দলের একটি আগ্নেয়াস্ত্র ও স্পিডবোট জব্দ করেছে পুলিশ। শুক্রবার রাতে একদল ডাকাত মাদারীপুরের কালকিনির রাজার চর এলাকায় একটি বাল্ক হেডে ডাকাতির চেষ্টা করে। খবর পেয়ে এলাকার লোকজন একত্রিত হয়ে তাদের ধাওয়া করে। তখন ডাকাতরা ফাঁকা গুলি ছুড়লে গুলিতে বাল্ক হেডের শ্রমিক মাসুম মিয়া ও আলামিন ফকির গুলিবিদ্ধ হন। প্রত্যক্ষদর্শীরা জানান, জীবন রক্ষায় ডাকাতরা পালিয়ে শরীয়তপুরের আঙ্গারিয়ার ভাসানচর এলাকায় ঢুকে পড়ে। সেখানেও তারা হাত বোমা ফাটায় এবং এলোপাতাড়ি গুলি চালায়। এতে বাল্কহেডের শ্রমিক তোতামিয়া ও এলাকার একজন আহত হন। গুলি ছড়তে ছড়তে আইতেছে ফায়ারিং করতে করতে, তা 2 পাশে লোক ছিল, হাজার হাজার লোক ছিল, দাওয়া দায়ী করছে। তারপর আঙ্গারিয়া ব্রিজে এখান থেকে পাবলিকে ইট নিয়ে দাঁড়াইছিল, ওখানে আটকাইতে পারে নাই। ডাকাতের খবর দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মসজিদে মসজিদে মাইকিং করা হয়। মুহূর্তে শত শত মানুষ ঘিরে ফেলে ডাকাতদের। এক পর্যায়ে এলাকাবাসী আটক করে 7 ডাকাতকে। এ সময় গণপিটুনিতে আহত হন তারা। মসজিদের মাইকিং করে জানানো হয়েছে যে ডাকাত পড়েছে, আপনারা সাবধানে থাকবেন। নদীর মোড়ে আবার একটা ড্রেজার আছে, ওই ড্রেজার গুরান ধরছে আর কি। গুরান ধরার পথে এই জন্যই ওরা যাইতে পারে না। তো এখানে বেরিগুড দিয়ে লোকজন পিটাইছে মিটাইছে। দেখতে আইলাম শুনি যে এখানে 5 জন নাকি ধরা খাইছে, 2 জন তো মারাই গেছে। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান 2 জন। ইমার্জেন্সিতে আনার পরেই তাদের পরীক্ষা নিরীক্ষা করে ইসিজি করার মাধ্যমে তাদের মৃত্যু নিশ্চিত করি এবং আসলে তারা ব্রড ডেড হিসেবে আমাদের এখানে এনেছিল। তারা ওই 2টা ডেড বডি আমাদের মর্গে আছে, ময়নাতদন্ত শেষে তাদের ডেড বডি হস্তান্তর করা হবে। এদিকে সকালে আঙ্গারিয়া এলাকায় লুকিয়ে থাকা অবস্থায় আরও 1 ডাকাতকে আটক করে মারধর করে স্থানীয়রা। পরে তাকেও সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে আহত এই ব্যক্তির দাবি তিনি ডাকাত নন। ওই যে আমরা আইছিলাম সন্ধ্যাবেলা, ডাকাইতে গুলি করা শুরু করছে, টলার মালার আটাইতেছে, সে কারণে আমরা ওসর নেমেছি ভয়ে। এছাড়া ডাকাতের ঘটনায় ডাকাত দলের আগ্নেয়াস্ত্র ও স্পিডবোটটি জব্দ করেছে পুলিশ। ঘটনা শোনার সাথে সাথে পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাওয়া হয় এবং আমরা 7 জন ডাকাতকে ধৃত করি। আহত 2 এলাকাবাসী এবং 5 ডাকাতকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়েছে। আব্দুল আল মামুন, 71। দর্শক, আমরা জানাচ্ছিলাম শরীয়তপুরে গণপিটুনিতে 2 ডাকাতের মৃত্যু হয়েছে, আরও 6 জন আহত হয়েছে এবং এ বিষয়ে সবশেষ খবরগুলো জেনে নেব। সেখান থেকে আমাদের সাথে সহকর্মী শহীদুল ইসলাম যুক্ত হচ্ছেন।
শহীদুল, কিভাবে ঘটনাটি ঘটলো বিস্তারিত জানাবেন। ডাকাতদের পরিচয় জানা গেছে কিনা, নিশ্চিত হওয়া গেছে কিনা, আর হামলায় আহতদের অবস্থা এখন কেমন? আর তাছাড়াও আমরা শুনছিলাম ডাকাতের গুলিতে 3 এলাকাবাসীও আহত হয়েছিলেন, তাদের কি পরিস্থিতি? ধন্যবাদ অতিথি। আমি আছি এখন শরীয়তপুর সদর হাসপাতালে। কিছুক্ষণ আগে যে ডাকাতির ঘটনার কারণে কিছুক্ষণ আগে আমি চলে আসছিলাম হাসপাতালে। এখানে এসে একজনকে কিছুক্ষণ আগে মানে সকাল 10:45টার দিকে তাকে উদ্ধার করে নিয়ে আসছে পুলিশ। তিনিও গণপিটুনিতে আহত হয়েছে। মোট এই পর্যন্ত 8 জন ডাকাতের খবর পাওয়া গেছে। এর মধ্যে আপনার 5 জনকে ঢাকা পাঠিয়েছে আর 1 জন এখানে ভর্তি আছে। আর 2 জন যে মারা গেছে গণপিটুনিতে তাদেরকে মর্গে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য। কিন্তু এখানে আমার পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই স্থানীয়। তারা কিন্তু জানতে চাচ্ছে যে ডাকাতের পরিচয় কি। ডাকাতের পরিচয় জানার জন্য খুব উৎসুক জনতা। তো আসলে আমরা যতটুক জানি যে আসলে ডাকাতরা এই স্থানীয় না, বেশিরভাগই বাইরে হবে। কিন্তু কিছুক্ষণ আগে যার সাথে আমি কথা বলেছি উনি একজন ডাকাত, উনি চোখ মেলতে পারেনি। তবে উনি বলেছে ওনার বাড়ি মুন্সিগঞ্জ। উনি নাকি ট্রলার নিয়ে ঘুরতে আসছিল কয়েকজন। ঘুরতে আসার পরে তারা রাতে নামার পরে তাদেরকে এলাকার লোকজন ধরে মারপিট করে। এই পর্যন্ত ওই যে সদর হাসপাতালে যিনি আর কি যে সকালে উদ্ধার করা হয়েছে তার বক্তব্য এটা পাওয়া গেল। আর বাকি যারা তারা তো ঢাকাতেই আছে, আর 2 জন তো মৃত্যু অবস্থায় আছে। তো আসলে এখানে পুলিশ সুপারের সাথে আমি কথা বলেছি, ওনারা তৎপর আছে যে আসলে আইনশৃঙ্খলা বাহিনী সিআইডিও এখানে তৎপর আছে। তারা কাজ করতেছে, তারা নিয়েছে, তারা স্যাম্পল নিয়েছে যে আসলে আঙ্গুলের ছাপ রেখেছে। ওরা চাচ্ছে ওদের আইডেন্টিফাই করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনো আমরা স্থানীয়ভাবে কোনো তাদেরকে আইডেন্টিফাই করতে কেউ পারেনি বা প্রশাসনও পারেনি এবং স্থানীয়ভাবে কেউ তাদেরকে চেনেও না। তো শহীদুল, আপনি খবর রাখছেন নিশ্চয়ই, পরবর্তীতে আমরা এ বিষয়ে আরো তথ্য জানবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। সহকর্মী শহীদুল ইসলাম শরীয়তপুর থেকে যুক্ত ছিলেন এতক্ষণ। চাকরিতে নিয়োগের দাবিতে শাহবাগে বিক্ষোভ করছেন। হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা। সেখানকার পরিস্থিতি জেনে নেব তার কাছ থেকে। নিবিড়, কর্মসূচিতে অংশ নিয়ে আন্দোলনকারীরা কি বলছেন? তাদের দাবি নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা? আর সার্বিকভাবে শাহবাগের পরিস্থিতি কি এখন? করতে পারেননি, আন্দোলন শুরু করেন এবং তারা সংযোগটি হারিয়েছি আমরা। নিশ্চয়ই এ বিষয়ে খোঁজ খবর পরবর্তীতে নিতে পারলে আমরা আবারও যুক্ত হব সহকর্মীর সাথে। রমজান মাসকে সামনে রেখে বাজারে নিত্যপণ্য সহ ইফতার সামগ্রীর বেচা বিক্রি বেড়েছে। পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপণ্যের দামও। রোজাকে সামনে রেখে বাজারে খেজুর, ছোলা, ডাল, তেলের দাম বেড়েছে। লেবু, শসা, বেগুনের দাম। লেবুর দাম বেড়ে হালি প্রতি 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দাম 80 টাকা, হাইব্রিড শসার দাম 50 থেকে 60 টাকা, আর দেশি শসার দাম 80 থেকে 100 টাকা। পাশাপাশি অন্যান্য সবজির দামও ঊর্ধ্বমুখী। চাহিদা বাড়ায় প্রভাব পড়েছে মুরগি, গরু, খাসির মাংস ও মাছের দামেও। বাড়তি টাকায় মাছ মাংস কিনতে গিয়ে হিমশিম ক্রেতারা। এদিকে বাজারে সয়াবিন ও সরিষার তেলের সংকট দেখা দিয়েছে। তবে রমজানে যথেষ্ট পরিমাণে নিত্যপণ্যের আমদানি থাকায় দাম খুব একটা বাড়বে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সুনামগঞ্জের 12 উপজেলার 53টি হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ শেষ হয়নি। এতে বড় ফসলের সুরক্ষা নিয়ে মহা দুশ্চিন্তায় রয়েছেন হাওরের কয়েক লাখ কৃষক। 28 ফেব্রুয়ারির মধ্যে বাঁধের কাজ শেষ হবার কথা থাকলেও এখনো বেশিরভাগ কাজ শেষ হয়নি। যেটুকু হয়েছে তাতেও রয়েছে অনিয়ম, অব্যবস্থাপনার অভিযোগ। কাজ শেষের জন্য 7 দিন সময় বাড়ানোর আবেদন হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। শহীদ নূর আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সুনামগঞ্জের 53টি হাওরে প্রতি বছরের মতো এবারও ডুবন্ত বাঁধ বা ফসল রক্ষা বাঁধ নির্মাণ হচ্ছে। 588 কিলোমিটার এই বাঁধের কাজ শেষ হবার কথা 28 ফেব্রুয়ারি। মাস শেষ হয়ে এলেও কাজ শেষ হয়নি। অনেক জায়গায় মাটি ফেলার কাজ কেবল চলছে। দুর্মুজ বা কম্প্যাকশনের কাজ হয়নি অধিকাংশ বাঁধে। তাছাড়া ফসল রক্ষা বাঁধে বালি মাটি ব্যবহার, বাঁধের গোড়া থেকে মাটি উত্তোলন সহ নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। সময় মতো বাঁধ নির্মাণ না হওয়ায় আগাম বন্যা ও পাহাড়ি ঢল থেকে ফসলের সুরক্ষা নিয়ে শঙ্কিত কৃষক। বাঁধ দেওয়ার কথা, বড় উৎসাহ করে বাঁধ দেওয়ার কথা ছিল, এটা বান্ধিত না। এখন কবে খাটবো তার নাই ঠিক। সময় মতো না হইলে ধরেন কান্দা দুটা হাতে এই কুপড়ি দেখান পানি হান্দাইয়া ঢুকে আবার খাই এলবো। পানি আইলে সময় আবার পানি বলে যাবো, এরা কোনো বান্ধ হয় না। যদি সময় মতো কাজ না হয়, আমরা ফসল রক্ষা না করতাম পারি, এই দেশে আমরা তাকে লাভ নাই। বাঁধের কাজের সাথে জড়িত প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা বলছেন, সময় মতো অর্থ বরাদ্দ না হওয়ায় কাজ শেষ হয়নি। বাঁধ যদি পরিপূর্ণ সময় মতো হয়, এটা তো গৃহস্থের দায় বলে ভালো। সময় মতো না করলে তো মনে হয় অসুবিধা পানি ঢুকে যায়, 7 মাস আইব পানি আর ফসল বৈশাখ মাস। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা জানান, পানি দেরিতে নামায় বাঁধের কাজ দেরিতে শুরু হয়েছে, তাই নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। আরও 7 দিন সময় বর্ধিত করার জন্য আবেদন করা হয়েছে। গত 23 তারিখে বৃষ্টিপাত হওয়ার কারণে আমাদের বিভিন্ন স্থানে কাজ বাস্তবায়নে বিঘ্ন ঘটছে। এই সকল কারণে আসলে আমরা 28 তারিখের ভিতরে আমরা কাজ শেষ করতে পারবো না, যার জন্য আমরা ইতিমধ্যে আরো 7 দিন সময় বর্ধিত করার জন্য আমরা আবেদন করেছি। নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ না হওয়ায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন হয়েছে। সংশ্লিষ্টদের গাফিলতির কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হলে দায়ীদের আইনের আওতায় আনা হবে বলে জানান হাওর বাঁচাও আন্দোলনের নেতারা। পানি উন্নয়ন বোর্ড বলছে 90-98% কাজ হয়ে গেছে, কিন্তু আমরা দেখছি যে 60% কাজ সমাপ্তি হয়েছে। 679টি প্রকল্পের মাধ্যমে 127 কোটি টাকা ব্যয়ে 53টি বাঁধের কাজ বাস্তবায়নে যৌথভাবে কাজ করছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। হাসান আহমেদ, 71। চলতি আমন মৌসুমে শুধু বগুড়ায় সদর উপজেলায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। অন্য উপজেলাগুলোর লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় 7,000 মেট্রিক টন চাল সংগ্রহে ঘাটতি রয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, চুক্তিবদ্ধ মিলারদের মধ্যে শুধু মেঘনা গ্রুপের রাইস মিল চাল সরবরাহ করায় সদরের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এ নিয়ে মেঘনা গ্রুপের সিনিয়র জিএম জানান, চাল সরবরাহ করতে গিয়ে তাদের কেজি প্রতি 6 থেকে 7 টাকা লোকসান দিতে হয়েছে। এ নিয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, যারা চুক্তি অনুযায়ী চাল দিতে পারল না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। SM আবু সাইদের প্রতিবেদন। বগুড়ায় চলতি মৌসুমে সরকার ধানের প্রতি কেজি দর 33 টাকা আর সিদ্ধ চাল 47 টাকা বেঁধে দেয়, কিন্তু বাজারে দাম এর চেয়ে বেশি হওয়ায় সরকারি খাদ্য গুদামে ধান ও চাল দিতে অনীহা প্রকাশ করে চাষিরা, যে কারণে লক্ষ্যমাত্রার চেয়ে সংগ্রহ হয় অনেক কম। এ মৌসুমে মেঘনা গ্রুপের 3টি মিলের জন্য চাল সরবরাহের চুক্তি ছিল 3,505 মেট্রিক টন। তাদের একজন ব্যবস্থাপক জানান, দেশের খাদ্য সরবরাহ নিশ্চিত কথা মাথায় রেখে তারা চুক্তির পুরোপুরি চাল সরবরাহ করে। এতে তাদের প্রতিষ্ঠান 2 কোটি টাকার লোকসান দিয়েছে। দেশের মানুষের সহযোগিতার কথা বিবেচনা করে আমাদের ম্যানেজমেন্ট, আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক স্যার এই প্রায় 2 কোটি টাকার মতো লস করেও আমরা এই খাদ্য সরবরাহ কার্যক্রমকে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য সহযোগিতা করে আসছি, দেশকে সহযোগিতা করে আসছে। বগুড়া সদর উপজেলা খাদ্য কর্মকর্তা জানান, এবার তাদের সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয় 6,413 মেট্রিক টন। এর মধ্যে 3,505 মেট্রিক টন সরবরাহ করেছে মেঘনা গ্রুপ। মেঘনা গ্রুপের তার যে টার্গেটটা যেটুকু দেওয়া হয়েছিল প্রায় 1500-1600 মতো পুরোটাই তারা দিয়ে দিছে। তবে শুধুমাত্র যে বাকিটুকু আছে সেটা হলো আতপ, এবং যে আতপটা দিচ্ছে সেটা হলো
খুব উন্নত মানের আতপ, এবং এই আতপ সারা বাংলাদেশের মধ্যে সমাদৃত আতপের কোয়ালিটির দিক থেকে, যেটা আমরা মেঘনা গ্রুপের কাছ থেকে পেয়েছি। এদিকে জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, বগুড়ায় ৩২,০০০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়। অর্জিত হয়েছে ২৩,০০০ মেট্রিক টন। চাল সরবরাহ না করার পিছনে মিলাররা নানা কারণ দেখিয়েছেন। অনেকে কোনো চালই দেননি। কোনো মিলার বলছেন যে তাদের ধান কেনা ছিল না, এখন ধান পাচ্ছেন না। কারো হয়তো আর্থিক সংকট রয়েছে বলছেন। কোনো মিলার ব্যবসায়িকভাবে আগে থেকেই ক্ষতিগ্রস্ত। এসব নানা কারণ, বিভিন্ন মিলার চাল দিচ্ছেন না। তবে সকল মিলারই আশ্বস্ত করেছেন যে তারা সর্বশেষ সময় পর্যন্ত হলেও চেষ্টা করবেন গুদামে চাল সরবরাহ করার। এবারে জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১২,৬১০ মেট্রিক টন। বিপরীতে সংগ্রহ হয়েছে মাত্র ৮১ মেট্রিক টন। এস এম আবু সাইদ, ৭১, বগুড়া। দর্শক, দেশের আইন শৃঙ্খলা ও নিত্য পণ্যের দাম নিয়ে বিজয়নগরে এবি পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলন চলছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। চক্র কাজ করে। এবার একটা ইউনিক টাইম আমরা পেয়েছি যেখানে কোনো রাজনৈতিক দলীয় সরকার না, এটাকে আপনি নিরপেক্ষ সরকারও বলতে পারেন, আবার এটাকে সর্বদলীয় সরকারও বলতে পারেন। এটা কোনো পার্টিকুলার দলীয় সরকার না। তো ফলে এবার আমরা প্রত্যাশা করছি, এটা স্বাভাবিক আমাদের প্রত্যাশা, যে এবার এই ধরনের কোনো সিন্ডিকেট হবে না, এবার এই ধরনের কোনো খুন খারাপি, মানুষের চুরি ডাকাতি রাহাজানি এগুলো হবে না। অর্থাৎ এবারের রমজানটা হবে অতীতের 10, 15, 20 বছরের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ রমজান, যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে ইবাদত বন্দেগী করে রমজানের যে পবিত্রতা, রমজানের যে শান্তিপূর্ণ সময়, সেটা রক্ষা করতে পারবে। যদি অন্তর্বর্তীকালীন সরকার, আমি বলছি যে এটা এই সরকারের জন্য একটা টেস্ট, পরীক্ষা, কারণ আমরা সবাই এটার জন্য কনসার্ন শো করছি, আমরা অনুরোধ করছি যে আপনারা আগে থেকে ব্যবস্থা নেন। আপনারা জানেন যে থানা ভিত্তিক কারা ছিনতাইকারী, কারা এই সমস্ত অপরাধ করে, কারা চাঁদাবাজি করে, কারা এই সমস্ত জায়গায় দ্রব্যমূল্য বাড়ানোর জন্য নানা ধরনের চাপ প্রয়োগ করে, এদের কম বেশি সবাই আমরা জানি। সামাজিকভাবে সহযোগিতা করলে এদেরকে ধরাও যাবে। সুতরাং আমরা সরকারকে বলবো এই জায়গায় অত্যন্ত কঠোর একটা অবস্থান আপনারা নেন, যেহেতু এখন একটা অপারেশন ডেভিল হার্ট চলছে, সো এটাও একটা এক্সট্রা অপরচুনিটি আমাদের জন্য। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এবারে এই সরকারের জন্য এটা একটা সুযোগ, একই সাথে এটা একটা কঠিন পরীক্ষা। সরকার যদি ব্যবস্থা নিয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, আমরা চাইব এবারে রমজান, ঈদ সব মিলিয়ে মানুষ একটা ভিন্ন টাইপের রমজান, আরামদায়ক ইবাদত বন্দেগী করার শান্তিপূর্ণ একটা সময় অতিবাহিত করবে। স্পেশালি আমরা বলছি যে যানজটের বিষয়টাতে আপনারা স্পেশাল প্রিকশন নেন। 2টার পর থেকে ভয়ানক যানজট হয় ঢাকা শহর সহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, আরও বিভিন্ন জেলা শহরও এখন হচ্ছে। এই সমস্ত ব্যাপারে পদক্ষেপ নেন। রমজানের এই যানজটের জন্য আমাদের ঢাকা শহরে প্রতি বছর আমরা দেখি হাজার হাজার মানুষকে, লাখ লাখ মানুষকে রাস্তায় ইফতার করতে হয়, এবং রাস্তায় কোনো ইফতারের ব্যবস্থাও থাকে না। তো সেজন্য সিটি কর্পোরেশন এই ধরনের একটা উদ্যোগ নিতে পারে, সেটা হচ্ছে যে এই যানজটে আটকে থাকা লোকদের জন্য যাতে একটা সামাজিকভাবে ইফতারের একটা ব্যবস্থা থাকে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা চেষ্টা করব। আর একটা জিনিস হচ্ছে আপনার লোডশেডিং, তারাবির সময়, সেহরির সময়, ইফতারের সময় সরকার আমাদেরকে আশ্বস্ত করেছে যে এবার কোনো লোডশেডিং হবে না। প্রত্যেকবার দলীয় সরকারগুলো, ফ্যাসিবাদী সরকারের সময় এই ধরনের কথা ছিল, কিন্তু আমরা দেখি যে তারাবির সময় লোডশেডিং হয়। সুতরাং এই সমস্ত ব্যাপারে আমরা সরকারকে আগাম সতর্ক করছি। আবারও বলছি, এইটা আপনাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষায় যদি আপনারা পাশ করতে না পারেন, তাহলে আমরা ধরে নেব আপনাদের অধীনে একটা নির্বাচন চালানো, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। উত্তপ্ত বাক্য বিনিময়ে ভেস্তে গেছে যুক্তরাষ্ট্রের সাথে ইউক্রেনের খনিজ চুক্তি। প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের বাক্যবাণে জর্জরিত হয়ে হোয়াইট হাউস ছেড়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এরপর জেলেনস্কির কণ্ঠে অনুতাপ থাকলেও বেজায় চটেছেন ট্রাম্প। সাফ জানিয়ে দিয়েছেন জেলেনস্কির শর্ত মেনে কোনো চুক্তি হবে না। আরও জানাচ্ছেন আফসানা শাওন। Gambling with World War III. You're gambling with World War III.
And what you're doing is very disrespectful. ইউক্রেনের রাষ্ট্রদূতের এই প্রতিক্রিয়াই বলে দেয় ওভাল অফিসে কতটা কোণঠাসা ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং খনিজ হস্তান্তর চুক্তি করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকেও বসেছিলেন, কিন্তু উত্তেজনা ও উত্তপ্ত বাক্য বিনিময়ে ভেস্তে গেছে বৈঠক। আর শেষ পর্যন্ত ওয়াশিংটন থেকে জেলেনস্কি ফিরে গেছেন কোনো চুক্তি ছাড়াই। বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে প্রথম বিতর্ক বাঁধে জেলেনস্কির। What kind of diplomacy, JD, you are speaking about? What do you mean? I'm talking about the kind of diplomacy that's going to end the destruction of your country. Yeah, you have nice hopes and don't feel now, but you will feel it in the future. God bless. You don't know that. God bless. God bless. You will not have war. Don't tell us what we're going to feel. We're trying to solve a problem. Don't tell us what we're going to feel. এরপর ফক্স নিউজকে জেলেনস্কি বলেন ওভাল অফিসের ঘটনায় তিনি অনুতপ্ত। I think it was not good. এটা ভালো হয়নি, তবে প্রেসিডেন্টের সাথে সম্পর্কের চেয়ে দুই দেশের মানুষের সম্পর্কটা ঐতিহাসিক, তাই আশা করি সব ঠিক হয়ে যাবে। আর ফ্লোরিডায় নিজের বাসভবন মারে লাগোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন জেলেনস্কির শর্ত মেনে কোনো চুক্তিতে যাবে না যুক্তরাষ্ট্র। আজকের বৈঠকে তার বলা উচিত ছিল যে আমি আর যুদ্ধ চাই না কিংবা আমি শান্তি চাই, কিন্তু তা না বলে তিনি পুতিনকে দোষারোপ করছেন এবং বিভিন্ন নেতিবাচক কথাবার্তা বলেছেন। তার এমনটা করা উচিত হয়নি। তবে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জেলেনস্কিকে আবারও বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। লিখেছেন, যেদিন তিনি শান্তির জন্য প্রস্তুত হবেন সেদিন আবারও হোয়াইট হাউসে ফিরে আসতে পারবেন। আফসানা শাওন, ৭১। দুবাই এবং রাওয়ালপিন্ডিতে পর্যুদস্ত বৃষ্টির কল্যাণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 1 পয়েন্ট পেয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে দেশে ফিরেছে টাইগাররা। বাজে পারফরম্যান্সে হতাশা, সাথে লম্বা জার্নি, প্রত্যেক ক্রিকেটারই ছিলেন ক্লান্ত। শুক্রবার রাতে মিডিয়ার ক্যামেরা এড়িয়ে এয়ারপোর্ট ছাড়ায় তড়িঘড়ি ছিল ওদের। এই সফরে বাংলার প্রাপ্তি বলতে ভারতের বিপক্ষে তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি। বিদেশি কোচদের কেউই বাংলাদেশে ফেরেননি। ট্রফি জিততেই যাচ্ছি, দেশ ছাড়ার আগে এমন স্টেটমেন্ট দিয়েছিলেন অধিনায়ক নাজমুল শান্ত। খালি হাতে দেশে ফিরে টাইগাররা বড্ড বিব্রত। হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে কি নতুন চুক্তি করবে বিসিবি? নাজমুল শান্তকে কি আর ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে? এইসব প্রশ্নের উত্তর হয়তো জানা যাবে সোমবার বিসিবির বোর্ড সভা শেষে। চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপের শেষ ম্যাচ হাই ভোল্টেজ ব্যাটেলে আজ মুখোমুখি হবে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা। প্রথম 2 ম্যাচ হেরে এরই মধ্যে আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে 3 লায়নদের। তবে এখনও সেমির রেসে আছে সাউথ আফ্রিকা। যদিও করাচিতে প্রোটিয়াদের কাজটা কঠিন হবার কথা না, ম্যাচ জিতলে তো ভালো, আর হারলেও ব্যবধান কম থাকলে শেষ 4 নিশ্চিত হবে সাউথ আফ্রিকার। এই ম্যাচে স্পটলাইটে থাকবেন 4 প্রোটিয়া। এরই মধ্যে প্রথম ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন রিকেলটন। টেম্বা বাভুমা, ফন্ডার ডুসেন এবং মার্করামরা তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। কাগিসো রাবাদাও এক ম্যাচে শিকার করেছেন 3 উইকেট। অন্যদিকে 3 লায়নদের ভরসা বেন ডাকেট। অজিদের বিপক্ষে 143 রানের ইনিংস এখনও ইংল্যান্ডের সেরা পারফরম্যান্স। এদিকে জো রুটো অজিদের বিপক্ষে পেয়েছেন সেঞ্চুরি। করাচিতে ইংল্যান্ড সাউথ আফ্রিকা ম্যাচ শুরু বিকাল 3টায়।